এন্টারপ্রেনার হিসেবে এটাও মাথায় রাখবা, এন্টারপ্রেনার কিন্তু কথা বলা পছন্দ করে, এন্টারপ্রেনার যে কাজটা করে ফেল, লেটস ডু ইট, কাজটা শুরু করে ফেল। দেখো মজার ব্যাপার হচ্ছে তোমরা গ্রাজুয়েটে চাকরির জন্য যাচ্ছ না, মানে এই ফিলিংসটাই কিন্তু আমার কাছে ভালো লাগছে যে তোমরা এখন চিন্তা করছো আমি আর কয়জনকে এমপ্লয়মেন্ট করতে পারি, আমার প্রতিষ্ঠানে কিভাবে আমি রেভিনিউ জেনারেট করবো। ফান্ড তোমরা পাবাই, কিন্তু কমিটমেন্ট তোমার ঠিক আছে কিনা, তুমি শুরুটা করতে পেরেছো কিনা, সেল করতে পেরেছো কিনা, প্রমাণ করতে পেরেছো কিনা তোমার সোর্সিং এবং এটা ঠিক আছে কিনা। It's a really great momentum for all of us because we are getting some few entrepreneurs. Those will create the country and create a lot of job opportunity. আর একটি কথা আমি আবারও বলি যে এটা মাথায় রাখতেই হবে, দিস ইজ ট্রু যে একটা সময় ছিল যখন ব্যবসাকে সবাই মূল্যায়ন করতে না পারার পিছনে কারণ ছিল, তখন ব্যবসা বলতে বুঝাতো গ্রোসারি শপ, এখান থেকে কিনে আনবে এখানে বিক্রি করবে, ইনোভেশন ছিল। এখন কিন্তু বিজনেসের ভিতরে অনেক ইনোভেশন আছে, চ্যালেঞ্জ আছে, তাই না, ব্র্যান্ডিং আছে, লট অফ ভ্যালু এডিশন আছে। এটা কিন্তু অপেক্ষা বলার অপেক্ষা রাখে না, এখন ইউ নো দ্য অল ইনস এন্ড আউটস। আমি এখানে রিপিট করতে চাই না, আমি শুধু যেটা বারবার বোঝাতে চাই যে কিপ ইন মাইন্ড এন্টারপ্রেনার মিন্স, যেটা আমি বারবার বলি, এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেটটা কিন্তু খেয়াল করতে হবে। কারণ এন্টারপ্রেনারকে কেউ দমে রাখতে পারবে না, এন্টারপ্রেনারকে কেউ থামে রাখতে পারবে না। এন্টারপ্রেনারকে কেউ ফেল করে সে কিন্তু মনে করবে না আমি তাকে ফেল করিয়ে দিই, এন্টারপ্রেনার আবার দাঁড়াবে, এন্টারপ্রেনার আবার দাঁড়াবে। আমি একজন এন্টারপ্রেনার উদাহরণ দিচ্ছি, বাংলাদেশি একজন এন্টারপ্রেনার, আমি তার নাম বলছি না, সে অনেক বড় এন্টারপ্রেনার। তো সে তার একটা উদাহরণে আমাকে যেটা বলেছিল যে আমি যদি কোনো কারণে আমার সবকিছু ভস্মীভূত হয়ে যায়, আমি কিন্তু আবার এই জায়গায় আসবো। আমি তাকে কৌতূহলে জিজ্ঞেস করি কিভাবে, বলে ধরে নাও আমার সবকিছু শেষ হয়ে গেল, তা আমি কি করবো, ভিক্ষা করবো? হ্যাঁ ভিক্ষা করবো। বলে ভিক্ষা করে কিন্তু আবার আমি একটা রিক্সা কিনবো, রিক্সা বিক্রি করে আবার আমি কিন্তু সিএনজি করবো, সিএনজি কিনা আবার আমি ব্যবসাটা শুরু করবো। তার মানে দিস ইজ কল্ড এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। এবং সে বলে আবার আমি এটা গেইন করবো, কারণ মানুষজন দেখবে যে এত কিছুর পরেও আমি মরে যাইনি, দমে যাইনি, থেমে যাইনি, তখন কিন্তু যারা আমাকে ওই সময় সাপোর্ট দিতে ভয় পাচ্ছিল তারা আবার আমার পাশে এসে দাঁড়াবে। তো আবার আমি কিন্তু এর থেকে বেটার প্রতিষ্ঠান করতে পারবো। দিস ইজ কল্ড এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। এবং এন্টারপ্রেনার কিন্তু ফ্যামিলিতেও সুখী হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ যেটা আমি অনেক সময় তোমাদের ক্লাসে বলার চেষ্টা করেছি যে তোমরা যদি তোমার ফ্যামিলিকে হ্যাপি করতে না পারো, বাবা মাকে হ্যাপি করতে না পারো, যারা বিয়ে করেছো বা করবা, ফ্যামিলিকে যদি তোমরা হ্যাপি করতে না পারো, হাউ ক্যান ইউ মেক হ্যাপি টু দ্য সোসাইটি? বলো, কি সম্ভব? সম্ভব না। তার মানে তুমি ঘরে একরকম, বাইরে আরেক রকম, তার মানে ইউ হ্যাভ এ প্রবলেম। So that is why I should say the entrepreneurial mindset-টা তোমরা সবসময় ধরে রাখবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমি আজকে তোমাদের সাথে খুব কথা না বলে আমি তোমাদের সাথে ইন্টারেক্ট করতে চাই, আমি তোমাদের কথা শুনতে চাই। কেন শুনতে চাই সেটা একটু বলি, এই কথাটা একটু পারলে নোট করে রাখবা। মানুষের যত মোটিভেশন শোনো, এটা কিন্তু কোনো কাজে লাগে না। সো সরি। কেন লাগে না? তার কারণ হচ্ছে সবাই কথা শুনে মিটিং করে সবকিছু করে, কিন্তু আলটিমেটলি কাজটা হয় কতক্ষণ? 5%, 2%, 1%। তাহলে এন্টারপ্রেনার হিসেবে এটাও মাথায় রাখবা, এন্টারপ্রেনার কিন্তু কথা বলা পছন্দ করে, এন্টারপ্রেনার যে কাজটা করে ফেল, লেটস ডু ইট, কাজটা শুরু করে ফেল। সুতরাং তোমরা এখন থেকে যেটা মাথায় রাখবা, তোমরা ইতিমধ্যে তোমরা অলরেডি বিজনেস শুরু করেছো এবং ডেফিনেটলি আবারও তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। এটাই আমাদের টার্গেট ছিল। আমি জানি তোমরা অনেকে সাকসেসফুল না, অনেকে প্রবলেম ফেস করছো, অনেকের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট আছে, বাট কিপ ইন মাইন্ড তুমি শুরুটা করে ফেলেছো, তাই না? এই শুরুটাই হলো তোমার সবচেয়ে বড় ফ্যাক্টর, যে তুমি শুরু করতে পেরেছো। তুমি কিন্তু অ্যাটলিস্ট 10 জনের কাছে গিয়ে বলতে পারবে যে আমি কিন্তু আমার ব্যবসাটা শুরু করেছি, আমাকে হেল্প করে। হয়তো ইনি হেল্প করবে না, ইনি করবে না, ইনি করবে না, কিন্তু একজন না একজন তোমাকে হেল্প করবে। ড্যাফোডিলের প্রতিষ্ঠানগুলোতে অনেক লোকজন কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কাজ করছে। তাহলে এই লোকগুলো রিজিক কে দিচ্ছে? রিজিকটাকে যিনি সৃষ্টি করেছে উনি দিয়েছেন। সেটা কিভাবে দিচ্ছে সেটা ইকুয়েশন ওনার কাছে, কারণ যেহেতু আল্লাহ নিজেই বলেছে রিজিকের মালিক আমি। তার মানে রিজিকটা ওখান থেকে দেওয়ার কারণেই কিন্তু প্রতিষ্ঠানগুলো সাস্টেনেবল হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে তোমরা যখন ব্যবসা শুরু করেছো অলরেডি, তোমাদের এটাও মাথায় রাখবা, তুমি যদি তোমার টিম, তোমার স্টাফ, তাদের সাথে তোমাদের কমিটমেন্ট গুলো ঠিক থাকে, তাদেরকে তুমি ডিপ্রাইভ না করো,
তারা কিন্তু তোমার পক্ষ হয়ে কিন্তু তোমার সাথে কাজও করবে এবং তাদের বরকতটা কিন্তু তোমার মাধ্যমে ডিস্ট্রিবিউট হবে। সো এখানে তোমাকে অনেস্ট থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। সো এন্টারপ্রেনার হিসেবে এই মাইন্ডসেটও তোমাকে থাকতে হবে, আমি কাউকে ঠকাবো না, প্রয়োজনে তুমি ঠকবো। এই জীবনে আমাকে কত লোক ঠকিয়েছে সেটা যদি আমি বলি তাহলে কিন্তু এটা অনেক বড় বড় বই লেখা যাবে। কিন্তু আসলে কি আমি ঠকেছি? আসলে কিন্তু আমি ঠকি নেই, বরং যারা আমাকে ঠকিয়েছে তারাই ঠকেছে, তাই না? তার কারণ হচ্ছে তোমাকে সম্পদ দেওয়ার মালিক কিন্তু বারবার মনে রাখতে হবে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কারণ তিনি নিজেই বলেছেন তুমি কতদিন বেঁচে থাকবা সেটা কিন্তু নির্ধারণ করা আছে তোমার কর্মের মাধ্যমে। তো যে কারণে আমি খুব সিম্পলি যেটা বারবার বলতে চাই যে তোমরা ব্যবসা করার জন্য যে উদ্দেশ্য নিয়ে তোমরা আজকে গ্রাজুয়েশন হচ্ছে, দেখো মজার ব্যাপার হচ্ছে তোমরা গ্রাজুয়েটে চাকরির জন্য যাচ্ছ না। মানে এই ফিলিংসটাই কিন্তু আমার কাছে ভালো লাগছে যে তোমরা এখন চিন্তা করবো আমি আর কয়জনকে এমপ্লয়মেন্ট করতে পারি, আমার প্রতিষ্ঠানে কিভাবে আমি রেভিনিউ জেনারেট করবো, এবং তোমাদের ভিতরে অনেক কিন্তু ডাইভার্সিফাইড করে ফেলতে হয়তো আজকে এই ব্যবসা শুরু করছে কালকে আরেক ব্যবসা শুরু করতে। বাট কিপ ইন মাইন্ড আবার তোমরা এমনও হইতে পারে তোমাদের ভিতরে কেউ কিন্তু চাকরিও করতে পারে, কিন্তু তোমরা যখন চাকরি করবো তোমরা কিন্তু চাকরিটা হবে অন্ট্রপ্রেনার মাইন্ড। তোমরা ওই প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের খবর হয়ে যাবে যে এখানে একজন অন্ট্রপ্রেনার মাইন্ডেড জব করতেছে, সে কিন্তু 8-10 জনের মতো না, তাকে কাজ দিলে সে কাজটা করে ফেলে, আর অন্যরা কাজ দিলে বলে এত লোড তো নিতে পারবো না। আর অন্ট্রপ্রেনার বলবে আমাকে আরো কাজ দেয়, কেন? কারণ তার তো মাথায় আছে আমি 2 দিন পরে বা 2 বছর পরে বা 6 মাস পরে আমি আমার নিজের ব্যবসা শুরু করবো। সো ইট ইজ টাইম ফর মি টু গেইন দ্য নলেজ। সো তুমি কিন্তু বসে পাগল করে ফেলতে হবে, বস আমাকে কি কাজ দিচ্ছে, আপনি আরো কাজ দেন, আমাকে আরো লোড দেন, আমাকে শুধু অ্যাকাউন্টস না সাপ্লাই চেইন দেন, আমাকে মার্কেটিং দেন, আমি ডিজিটাল মার্কেটিং এ হেল্প করব। যত বেশি লোড তুমি নিতে পারবা তত বেশি কিন্তু আলটিমেটলি তুমি শেখার সুযোগ পাবা, আবার ওই অর্গানাইজেশন তোমাকে কিন্তু ভালো স্যালারি দেবে। তাহলে এন্টারপ্রেনার তোমরা কাজটা করবা, লোড নিবা, রেসপেক্ট করবা অন্যকে। এবং আজকে তোমাদের ডাকার পিছনে আমাদের মূল কারণটা কি ছিল কেউ বলবে? মূল কারণটা কি দেখে আমি তোমরা বলতে পারা উচিত। কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। কে বললো একটু দাঁড়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই হচ্ছে তোমাদের অ্যাসেট। কারণ তোমরা মাথায় রাখবে, আমি বহুবার তোমাদের ক্লাসে এই কথাটা বলেছি, তোমাদের নেটওয়ার্কটা যদি অ্যাক্টিভ থাকে। এখন মনে করো সব ভাই কেক বানাচ্ছে, তোমরা বললো আমরা ওর কেকই কিনবো, ও খারাপ হলে ওকে তোমরা গিয়ে বকা দাও, গাইড করো, কিন্তু ওর কেকই কিনবো, তাহলে ও উঠে গেলে তোমরা যখন ও উঠলো আমি উঠলাম না তাহলে হবে না। ও আবার কিন্তু ওকে কমিটমেন্ট করতে হবে, তুমি যেই কাজগুলো করো মার্কেটিং যেটা করো তুমি কিন্তু আমাদের একজন আছে ওকে দিয়ে করাই দেবো, তাকে বলতে হবে তুমি অ্যাকাউন্টিং সাপোর্ট লাগবে আমাদের ওই ফ্রেন্ড করছে, তোমার কোনো গবেষণা লাগবে আমাদের একজন আছে গবেষণা করছে। অর্থাৎ এই নেটওয়ার্কটার জন্য তোমাদের কাজকে ডাকছি আমি। তো তোমরা অ্যাটলিস্ট যদি এটাকে মেনটেন করতে পারো, এটা একটু কষ্টও দিবে, এর ভিতরে 2-1 ডেভিয়েট করবে, প্রবলেম করবে, বাট ইটস ওকে, এটা করবে। কিছু পেইন পৃথিবীর সব জায়গায় থাকবে, কিন্তু প্লিজ তোমরা নেটওয়ার্কটা অ্যাক্টিভ রাখো। কারণ নেটওয়ার্কটা যদি সচেষ্ট থাকে তাহলে তোমরা কোনোভাবে ফেল করবে না। কারণ আমি মাঝে মধ্যে তোমাদের ক্লাসে বলেছি, তোমরা মনে আছে কিনা, যে আমি যখন ব্যবসা শুরু করি আমার কিন্তু একটা ওয়ান অফ দা স্ট্রং কম্পোনেন্ট ছিল নেটওয়ার্ক। এবং আমি ব্যবসা শুরু করার পর আমার কিন্তু সবচেয়ে বেশি সাপোর্ট করছে আমার বন্ধু বান্ধব, তারা আমার জন্য যা করছে সেটা কিন্তু আমি কোনোদিনও শোধ করতে পারবো। তাহলে তোমরা এই নেটওয়ার্কটা যদি বজায় রাখতে পারো তাহলে লাভটা কি হবে? লাভটা হবে তোমরা যে কোনো ভালো ইনিশিয়েটিভ যখন তোমাদের ভিতরে একজন নিবে, যেমন তোমরা এখন এই যে গ্রাজুয়েশন যারা তোমরা 17 জন সম্ভবত না, এখন 17+ তোমাদের সাথে যারা ইতিমধ্যে বের হয়ে আসছে সব মিলে আমি ধরে নিই 60 জন, তোমরা 60টা কোম্পানি, ইটস নট এ ম্যাটার অফ জোক। তাহলে তোমরা একটা কোম্পানি তোমাদের ভিতরে কেউ ব্যবসা ভালো করতে পারে না, খেয়াল করে দেখো প্রত্যেকে লস করছে। তোমাদের নেটওয়ার্কটা অ্যাক্টিভ রাখছো, একজন ভালো করে ফেলছে, একটা কোম্পানি খুবই ভালো করছে, সে বাকিদেরকে টেনে উঠাইতে পারবে কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। একটা কোম্পানি খুব ভালো করছে, তাকে আরো সাপোর্ট দাও, আরো সাপোর্ট দাও, বসো যে বন্ধু আমরা কিভাবে তোমাকে হেল্প করতে পারবো, বড় ভাই আমরা তোমাকে কিভাবে হেল্প করতে পারবো। তাহলে ওই কোম্পানিটা যখন পাবলিক লিস্টেড হবে 4 বছর 5 বছর পরে সেটা মার্কেটে পাবলিক লিস্টেড হবে, তোমরা তার কাছ থেকে লিখিত কমিটমেন্ট নিতে পারবা যে পিআইপিইউ তে তুমি আমাকে এত শেয়ার দিয়ে দিবা। আমি তোমার কোম্পানি মালিকানা চাচ্ছি, আমি শেয়ার মার্কেটে পিআইপিইউ তে দিবা যাতে আমি শেয়ারটা ক্যাপিটালাইজ করতে পারি। তার মানে ও যদি একদিন অনেক বড় হয়ে যায় তুমি কিন্তু তার সাথে শরীক হয়ে যেতে পারো, এবং সে কিন্তু মানুষ যদি হয় তাহলে সে তোমাকে ডিপেন্ড করবে না।
কারণ বারবার একটা কথা বলছি, তোমাদের ভিতরে যদি এই নেটওয়ার্কটা থাকে তাহলে তোমরা কোনোভাবেই লস করার কারণ নাই। আবার পাশাপাশি এই নেটওয়ার্কটা যখন থাকবে তখন আমরা আবার তোমাদের পাশে দাঁড়াবো। তখন ওই যে একজন বন্ধু ভালো করছে, তোমরা সবাই তাকে সাপোর্ট করছো, তোমরা যদি তাকে 10 টাকা দাও, আমি বলবো আমি তাকে 200 টাকা দিব। কেন দিব? কারণ তোমাদের কনফিডেন্স তার প্রতি আছে, আমি কেন শরীক হবো, তাই না? তো এই কারণে কিন্তু বারবার বলছি যে কখনই মনে করবো না ও উঠে গেল আমি নিচে নেমে গেলাম, না, ও উঠে গেলে তুমি উঠতে পারো। আর বারবার বলছি যে এখন কিন্তু ওয়ার্ল্ড সিনারিটি হচ্ছে তোমার কোলাবোরেশন, বলাই হয়েছে কোলাবোরেশন। আমি তোমাদেরকে বহুবার বলেছি কোলাবোরেশন। তোমাদের কিন্তু অনেকে আছে দেখবা বলো না ও অনেক ভালো চাপাবাজ, ওইটাও কিন্তু দরকার। কোন একটা জেলা প্রেজেন্টেশন দেওয়ার জন্য বলো বন্ধু তুমি একটু আসবা, আমার কিন্তু চাপার তুমি ভালো না, তুমি একটু আমার ও দিবে, তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করলা, তাই না? তো এই জন্য এক একজনের এক এক রকমের গুণ আছে। তোমরা এই গুণগুলো যদি এখন থেকে তোমরা আইডেন্টিফাই করতে পারো, একটা ছোট্ট একটা গ্রুপ করে নাও, তোমরা যেটা তোমাদের ক্লোজ গ্রুপ থাকবে, এখানে অন্য কাউকে অ্যালাউ করবে না, তাহলে তোমরা, আমি বলবো যে ইনশাআল্লাহ তোমরা একটা সাকসেসফুল হবে। আস্তে 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 তোমাদের কিন্তু এই গ্রুপটা বড় হবে। একটা সময় আসতে পারে তোমরাই হয়তো দেশের বাইরে বিজনেস করছো, একজন করছো, আরেকজন কিন্তু সেখানে এক্সপোর্টে হেল্প করছে, অর্থাৎ একজন আরেকজন কিন্তু হেল্প করার এই সুযোগটা তোমরা পেয়ে যাবে, যেটা আমরা পাইনি। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে কিন্তু এই সুযোগ পাইনি, যতটুকু পাচ্ছি এখন কিন্তু ওই নেটওয়ার্কের বলেই কিন্তু এখনো টিকে রাখছে। কারণ ম্যাক্সিমামই দেখলাম কোশ্চেন আমার ফান্ড লাগবে। আমি সেই দিনও অনলাইনে তোমাদেরকে বলেছি মেজরিটি কিন্তু আমার এত টাকা লাগবে, আমার এত টাকা লাগবে। কিন্তু আমি বহুবার এই কথাটা তোমাদেরকে বুঝাইতে ব্যর্থ হচ্ছি, এই জন্য উত্তরটা দিয়ে দিচ্ছি যে তোমরা কখনই কিন্তু ফান্ডটাকে মাথায় রেখো। তোমরা প্রথম রাখো আমার আইডিয়াটা। কেন আইডিয়াটাকে মাথায় রাখবা সেটা আমি কয়েকটা বাস্তব উদাহরণ আগেও দিয়েছি, আবারও দিচ্ছি। তোমার যদি প্রোডাক্ট, কনফিডেন্স, তোমার স্টাইল যদি ঠিক থাকে, টাকা তোমার কাছে আসতে বাধ্য। এই কনফিডেন্স তোমার যদি না থাকে তোমার কেউ টাকা দিবে না। আচ্ছা কিভাবে আসে? এখন আমি আসি তোমার এই পানির বোতলটা, আমি যেহেতু সামনে এটা আছে এটাই উদাহরণ দিচ্ছি। এই পানির বোতলটা তোমরা হয়তো কেউ বললা যে আমি এটা বাজারে 1 লক্ষ পিস বিক্রি করতে পারবো, বাট এটার জন্য আমাকে 5 লাখ টাকা বা 6 লাখ টাকা একটা পুঁজি দিতে হবে, আমার তো টাকা নেই। এখন আমি যদি বলি যে তুমি কোথায় বিক্রি করবা, কার কাছে বিক্রি করবা, তোমার যদি ফুল ডাটাবেসটা থাকে এবং যদি কনফিডেন্টলি তুমি নিয়ে আসো, যিনি এই পানিটা তৈরি করে তাকে যদি বলো এই ডাটাবেসটা আমার কাছে আছে, আমি ডাটাবেসটা আপনাকে দিচ্ছি না, আপনি আমাকে সাপ্লাইটা দিবেন, আমি প্রোডাক্টটা বিক্রি করে আপনাকে টাকাটা দিয়ে দিব। গ্যারান্টি কি? এই তোমার তখন কিন্তু বলো আমার গ্রুপে 60 জন এন্টারপ্রেনার আছে, ইউ আস্ক देम হাউ মাচ কমিটেড আই এম অন। আমার 60টা ফ্রেন্ড আমার জন্য গ্যারান্টি দিবে, তোমাকে দিবে, বাকি 100% বাকি দিবে। এটা 1 নম্বর উদাহরণ। এবার আসলে বাস্তব জীবনে একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা সময় যে ব্যবসা করতে গেলে অনেক সময় আমি কি বলছি যে শুরুটা করে দাও, থেমে থাকবো না, যেটা তোমরা অলরেডি করে দিয়েছো। এখন মনে করো 95 এ যখন আমি কলা বাগানে শোরুম করি, তখন ডেকোরেশন করার জন্য আমার একটা ধারণা ছিল 2 লাখ 3 লাখ টাকা, তখন তো 2 লাখ টাকা মানে এখনকার 2 কোটি টাকা। আমার ধারণা ছিল 2 লাখ 2.5 লাখ টাকা যাবে ডেকোরেশন, কিন্তু আমার যে ডিজাইনার ডেকোরেশন করতে করতে আমার 45 লাখ টাকা গেল। বাট আমি তারপরে বলছি আই নিড টু ডু এ ফাইন টিউনিং, ওয়ান অফ দ্য বেস্ট শোরুম দ্যাট ওই সময় ওয়ান অফ দ্য বেস্ট শোরুম ছিল। কারণ হুমায়ুন আহমেদ আসমানি হয়তো মারা গেছেন, উনি কিন্তু অনেক ছবি আমার এখানে এনে বানিয়ে গেছে, সরফুদ্দিনার মধ্যে কামরুদ্দিন দাদা ভাই আমরা জানি, এরা কিন্তু সব এখানে আড্ডা দিত। এখন ব্যাপারটা হচ্ছে শোরুম যখন কমপ্লিট হলো, আমার কাছে কোনো পুঁজি আর নেই, ক্যাশ নেই। আমি তোমাদের মতো যদি বলি নাই যে আমার কিছু টাকা দেয়, আমার শোরুমে নাই, আমি কিভাবে করবো, আমার তো পুঁজি নাই, কারোর কাছে চাই। আমি কি করেছি, প্রত্যেকটা জায়গায় জায়গায় কে কোথায় সাপ্লায়ার আছে তাদের কাছে বলছি যে 1 কাপ চা খাবেন আমার শোরুমে এসে। হ্যাঁ তুমি তো খুব সুন্দর শোরুম করেছো, বিউটিফুল, তাহলে আপনি আমাকে কিছু ক্রেডিট ফ্যাসিলিটি দিবেন, আপনার প্রোডাক্টটা আমি এখানে রাখবো, আমি চেকটা দিয়ে দিচ্ছি। প্লিজ বি অনেস্ট যে আমি চেক দিচ্ছি, বিক্রি করে আমি আপনাকে টাকাটা ফেরত দেব, ইফ নট চেকটা আপনি ক্যাশ করবেন। এবং আমার কিন্তু আমি বলবো যে পয়সা না থাকাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সুখ। কারণ পয়সা থাকলে তো আমি তার কাছ থেকে অল্প টাকায় প্রোডাক্ট নিয়ে আসতে পারি, কিন্তু এখন কি হলো, শোরুমটাতে পয়সা না থাকার কারণে আমি সবাইকে এনে যখন ইনভাইট করলাম, তখন আমাকে প্রত্যেকে হিউজ প্রোডাক্ট, এক একজনের কাছ থেকে আনি নেই, মনে করো 15-16 জনের কাছ থেকে নিয়ে আসে, যে যেখান থেকে ছোট 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 করে নিয়ে আসে। তাহলে কি হলো, আমি কিন্তু রাতারাতি উঠে আসলাম। তার মানে মেসেজটা আই হোপ ক্লিয়ার
তুমি যদি প্রোডাক্ট ঠিক মতো বানাতে পারো, তোমার যদি সোর্স ঠিক থাকে, কাস্টমার ঠিক থাকে, নেটওয়ার্ক ঠিক থাকে, তুমি যদি প্রমাণ করতে পারো বন্ধুদের মাধ্যমে যে হ্যাঁ আমি যদি কোনো চেক দেই সেই চেকটা অনার হবে। এটাও কিন্তু একটা কথা খেয়াল করবা যে এই পর্যন্ত কত কোটি চেক আমি ইস্যু করছি, তাই না? কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে শুকরিয়া আদায় করে করি যে আমার কিন্তু চেক কিছু না। এটা মাথায় রাখতে হবে, চেক যদি ডিজোনার না হয় তাহলে কিন্তু তোমার এর থেকে বড় গুণ আর নাই। তো এই জন্য বারবার বলছি যে তোমাদের কিন্তু ফান্ড ডিশনার, মাথার থেকে ফান্ড ঝেড়ে ফেলো। ফান্ড তোমরা পাবাই, কিন্তু কমিটমেন্ট তোমার ঠিক আছে কিনা, তুমি শুরুটা করতে পেরেছো কিনা, সেল করতে পেরেছো কিনা, প্রমাণ করতে পেরেছো কিনা স্মার্ট সোর্সিং এবং এটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আই হোপ এই কোশ্চেনটা আমি দেখছি প্রায় 5 জনের সম্ভবত ছিল যে আমার এত টাকা ফান্ড লাগবে, কেউ বলে তোমার ভেঞ্চার ক্যাপিটাল দিয়ে ফান্ড। ভেঞ্চার ক্যাপিটাল তোমাকে ফান্ড কেন দিবে? ইউ নিড টু প্রুভ যে ভেঞ্চার ক্যাপিটাল তোমাকে ফান্ড দিবে, সেই ফান্ডটা তুমি রিটার্ন আনতে পারবে। তোমার কিন্তু ওই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। যেটা হচ্ছে খুঁটিনাটি আর প্রবলেমগুলো এখন তোমাদের গ্রুপ তৈরি করে ফেলো, গ্রুপের ভিতরে তোমরা লিখে দিবা। তোমাদের গ্রুপে কেউ যদি সলিউশন না দিতে পারে দেন আমার হেল্প দিও। গ্রুপে কেউ সলিউশন দিতে পারে না, এইবার আপনার সাপোর্ট লাগবে। আই উইল ট্রাই।